আসসালামু আলাইকুম। এবিসি আপডেট নিউজে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে যুদ্ধমুখী অবস্থা, কপাল পুড়ল মোদির, রক্ষা নাই ভারতের। হায় হায়, মোদির 40 খেতেই কড়া প্রস্তুতি নিচ্ছে চীন। বাঁধের ওপর বাদ দিচ্ছে চীন, তলিয়ে যাবে ভারত। মরণ দশা ছাড়া আর গতি নাই ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদীদের। মোদিকে কঠিন ধোলাই দিয়ে উচিত শিক্ষা দিবে চীন, এমনই অঙ্গীকার করে বসল শি জিনপিং। জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব যেভাবে হাসিনাকে ফেরাতে পারে ইউনূস সরকার। নিজের ফাঁদেই পড়ছেন হাসিনা, ফেরত দিতে বাধ্য মোদি। উপায় নাই, রক্ষা পাবে না, শেষ রক্ষাও হবে না। চালাকি করলেই ডাইরেক্ট অ্যাকশন শুরু। নিজের ফাঁদেই মরণ ফাঁদে পড়বে ভারতের কসাই কট্টরপন্থী নরেন্দ্র মোদী সরকার। দিদিবুর শেষ রক্ষা নাই, দিদিবুকে বাঁচাইকে, এটাই এখন দেখার বিষয়। কঠিন চাপে রয়েছে এবার আওয়ামী সন্ত্রাসী লীগ। ভারতে এখন ধাপাধাপ টপাটপ করে ধরছে আওয়ামী লীগ নেতাদের। ধরপাকড় শুরু কাওয়া লীগের। এবং সর্বশেষ জানিয়ে দিব, যুদ্ধে না পেরে প্রতিশোধ নিচ্ছে ভারত। তুরস্কের বিরুদ্ধে অ্যাকশন, টিকতে পারবে ভারত? তুরস্ক যদি পদক্ষেপ নেয় তাহলে মুহূর্তেই ধূলিসাৎ হবে ভারতের মসনদ, ভারতের দিল্লি। দাদাবাবু পালিয়েও রক্ষা পাবে না, এর শেষ দেখে ছাড়বে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ দর্শক, বিশেষ একটি অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। পানি দিয়েও যে যুদ্ধ করা যায় তার অন্যতম উদাহরণ ভারত এবং চীন। বহু আগে থেকেই দুদেশের মাঝে জল যুদ্ধ চলছে, এমনকি এর ভুক্তভোগী বাংলাদেশও। ভারত ও বাংলাদেশের সাথে অনেক আগে থেকেই এই খেলা খেলছে। তিস্তা চুক্তি, ফারাক্কা বাঁধ, টিপাইমুখী বাঁধ, এগুলোর জন্য বেশ আগে থেকেই ভুগছে বাংলাদেশ। সাথে পাকিস্তানের সাথেও ভারত একই খেলা খেলছে। এমনকি বর্তমানে পাকিস্তান ভারত যুদ্ধে ভারত সিন্ধু নদীর পানি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। ভারত এদিকে যতই পানি দিয়ে আগ্রাসী হোক না কেন, চীনের সামনে তারা সব সময় বিড়াল হয়ে থেকেছে। পৃথিবীর আধুনিক ভূ রাজনীতিতে পানি এখন শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি হয়ে উঠেছে কৌশলগত এক অস্ত্র। এই জলযুদ্ধের অন্যতম বড় খেলোয়াড় চীন। বিশাল নদ নদী এবং পর্বত শ্রেণী ঘেরা দেশটি আজ জল নির্ভর রাজনীতিতে বিশ্বে এককভাবে আধিপত্য কায়েম করছে। এই কৌশলকে বলা হয় দাম ডিপ্লোমেসি বা জল কূটনীতি। এর মাধ্যমে চীন শুধু প্রতিবেশী দেশ ভারতকেই নয়, দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকার দেশগুলোকেও পরোক্ষ নিয়ন্ত্রণে রাখছে। চীন বাঁধ নির্মাণ ও জল অপসারণের মাধ্যমে ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে শুকিয়ে ফেলতে পারে, এমনকি ভাটির প্লাবন ভূমি গঠনের জন্য গুরুত্বপূর্ণ পলি আটকে রাখতে পারে। যদিও চীনের উজানের জল আধিপত্য নৈতিকভাবে যাচাই বাছাইয়ের দাবি রাখে, কিন্তু চীন এসব পাত্তা দেয় না বললেই চলে। ব্রহ্মপুত্র জল রাজনীতি সম্পর্কে সমগ্র আলোচনায় এখনো একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ব্রহ্মপুত্র এমন একটি নদী যা ভারত, বাংলাদেশ, চীন তিন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। সম্প্রতি চীন সরকার তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর গ্রেট ব্যান্ডে একটি মেগাড্যাম নির্মাণের অনুমোদন দিয়েছে, যে নদীটি ভারতে প্রায়শই ব্রহ্মপুত্র নদীর দীর্ঘতম উপনদী হিসেবে পরিচিত। আর তাতেই উদ্বিগ্ন ভারত, কারণ চীনের পানি যুদ্ধ যে কোনো মিসাইলের থেকেও কম নয়, তা পুরো বিশ্ব জানে। আর সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, এই বাঁধ হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ। ইয়ারলুং সাংপো নদীটি গলিত হিমবাহ এবং পাহাড়ের ঝর্ণা থেকে উৎপত্তি। হিমালয়ের পানি রেখা দিয়ে প্রবাহিত নদীটি ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম রাজ্যের মধ্যে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশ ও ভারতে এই নদীটি ব্রহ্মপুত্র নামে পরিচিত। তাই বাঁধটি চীনের জন্য ইতিবাচক হলেও ভারত ও বাংলাদেশের জন্য নেতিবাচক হতে পারে। এমনকি বর্তমানে বিশ্বের বৃহত্তম বাঁধটিও চীনে অবস্থিত। চীনের মধ্যে অঞ্চলে অবস্থিত থ্রি গর্জিয়াস ড্যাম এখনো বিশ্বের বৃহত্তম বাঁধ। এখান থেকে বছরে 88.2 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন হয়। কিন্তু এবার নতুন যে বাঁধ তৈরি করতে যাচ্ছে চীন,
তার উৎপাদন ক্ষমতা থ্রি গর্জিয়াস ড্যামের চেয়েও 3 গুণেরও বেশি। এই জলবিদ্যুৎ প্রকল্পটি বিশ্বের সবচেয়ে লাভজনক রিয়েল এস্টেট গুলির মধ্যে একটি। এটিকে জলবিদ্যুৎ তৈরির জন্য ব্যবহার করার জন্য ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সিয়াং ভারতের ব্রহ্মপুত্র নদীর 3টি প্রধান উৎসের মধ্যে একটি, যা এই ঘটনাকে উল্লেখযোগ্য উদ্বেগের কারণ করে তোলে। এই আশঙ্কাগুলি আরো জোরদার হয়েছে এই যে বাঁধটি ব্রহ্মপুত্রের প্রবাহ ও গতিপথ পরিবর্তন করতে পারে, পুষ্টিকর পলি আটকে ফেলতে পারে এবং ভারত ও বাংলাদেশে সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। তবে সবচেয়ে ভুগতে হতে পারে ভারতকে। ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যে চীনের এই মেঘা ড্যামকে ভূরাজনৈতিক অস্ত্র হিসেবে দেখা হচ্ছে। যদিও এই প্রকল্পটি পূর্ব পরিকল্পিত, তাই বলা হচ্ছে আধিপত্য বিস্তারের জন্য ভূরাজনৈতিক এজেন্ডার সঙ্গে এর কোনো যোগসূত্র নেই। গ্রেট বন্ড 2003 সালে প্রথম দিকে জলবিদ্যুৎ উন্নয়নের জন্য চিহ্নিত করা হয়েছিল। তবে এটি প্রথম নয়। ভারতের বহু গুরুত্বপূর্ণ নদীর উৎস চীনের নিয়ন্ত্রণে থাকা তিব্বতে, আর সেগুলোর উপর রয়েছে চীনের বহু বাঁধ। এই বাঁধগুলোর কারণে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পানির প্রবাহ নিয়ন্ত্রিত হয়ে পড়ে। চীন চাইলে শুকনো মৌসুমে পানির সরবরাহ কমিয়ে দিতে পারে, আবার বর্ষায় হঠাৎ করে পানি ছেড়ে দিয়ে বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে। ইতিমধ্যে অরুণাচল প্রদেশ ও আসামে এমন পরিণতি দেখছে ভারত। চীন মাঝে মধ্যে ভারতের সঙ্গে হাইড্রোলজিক্যাল তথ্য শেয়ার করলেও তা অনিয়মিত এবং অসম্পূর্ণ। বিশেষ করে রাজনৈতিক টানাপোড়েনের সময় এটা জল কূটনীতির একটা মক্ষম অস্ত্র হয়ে উঠেছে। চীন যেমন নিজ দেশে শত শত বাঁধ নির্মাণ করেছে, তেমনি বিশ্বের বহু দেশে বাঁধ বানিয়ে তাদের উপর অর্থনৈতিক ও কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। যেমন দক্ষিণ পূর্ব এশিয়ার চীনের এমন আধিপত্য রয়েছে। চীন মিয়ানমার, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া ও ভিয়েতনাম দিয়ে প্রবাহিত মেকং নদীর উৎসে একাধিক বাঁধ বানিয়েছে চীন। এতে ভাটির দেশগুলোতে পানির ঘাটতি ও পরিবেশগত সংকট দেখা দিচ্ছে, যার ফল এখনো ভোগ করে দেশগুলো। এছাড়াও লাওস ও কম্বোডিয়ার কৃষিভিত্তিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু চীনের কাছে তাদের প্রতিবাদ করার সাহস বা ক্ষমতা নেই, কারণ তারা চীনার ঋণে জর্জরিত। এদিকে শুধু এশিয়া নয়, বরং আফ্রিকা ও ল্যাতিন আমেরিকাতেও চীন একই খেলা খেলছে। ইথিওপিয়া, সুদান, অ্যাঙ্গোলা, ইকুয়েডর প্রভৃতি দেশ বড় বড় জলবিদ্যুৎ প্রকল্প বানিয়েছে চীন। অনেক সময় এই প্রকল্পগুলো দেশের প্রাকৃতিক পরিবেশ ও জনগণের স্বার্থ রক্ষার্থে এই জলবিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করে থাকে চীন। একেই বলে অন্যের জন্য কুয়া খুঁড়লে সেই কুয়াতে নিজেকেই পড়তে হয়। ভারতকে সুবিধা দিতে 2011 সালে বন্দি বিনিময় চুক্তি করে আওয়ামী লীগ। আজ 2025 সালে দাঁড়িয়ে সেই চুক্তি নতুন করে আলোচনায়, কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার আইনি ভিত্তি হিসেবে সেই চুক্তির দিকেই ইঙ্গিত করছেন দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। 2011 সালে দেশের ক্ষমতায় তখন আওয়ামী লীগ। সেই সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত হয় এক গুরুত্বপূর্ণ চুক্তি, বন্দি বিনিময় চুক্তি। বুধবার দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর মোমেন বলেন, আওয়ামী লীগ সরকারের সময় 2011 সালে ভারতের সঙ্গে যে বন্দি বিনিময় চুক্তি হয়েছিল, সেটির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব। আমরা আদালতের নির্দেশ অনুযায়ী এই কাজ করছি। শুধু শেখ হাসিনা নন, যুক্তরাজ্যে অবস্থানরত তার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককেও দেশে ফেরাতে উদ্যোগ নিচ্ছে দুদক। চেয়ারম্যান স্পষ্ট ভাষায় বলেন, দুজনের বিরুদ্ধেই তদন্ত আইনি প্রক্রিয়া চলমান, আমরা কাউকেই ছাড় দেব না। দুদক চেয়ারম্যানের বক্তব্যে এমন সময় এলো যখন আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে নানা জল্পনা চলছে। তবে এর আগে এমন প্রশ্ন উঠেছিল যে দল ক্ষমতায় থেকে নিজ দলের নেত্রীকে ফেরত আনার পথ তৈরি করেছিল। আজ সেই পথেই কি তাকে আইনের আওতায় আনা হবে? চুক্তিটির আইনি দিক ঘেঁটে দেখা গেছে, উভয় দেশের আদালতের আদেশের ভিত্তিতে কোনো দণ্ডিত বা অভিযুক্ত ব্যক্তিকে নিজ দেশে হস্তান্তরের সুযোগ রয়েছে। তবে রাজনৈতিক আশ্রয়, মানবাধিকার পরিস্থিতি এবং আন্তর্জাতিক চাপ, এই 3টি ফ্যাক্টর হস্তান্তরের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। দুদকের বর্তমান নেতৃত্বের এমন ঘোষণাকে কেউ কেউ বলেছেন আইনের প্রয়োগ, আবার কেউ কেউ দেখছেন রাজনৈতিক বার্তা হিসেবে। তবে এটুকু স্পষ্ট, 2011 সালে করা এই
চুক্তি এখন ঘুরে ফিরে রাজনীতির মঞ্চে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা কতটা সফল হবে তা নির্ভর করবে শুধু আইনি প্রক্রিয়ার উপর নয়, বরং ভারতের রাজনৈতিক সদিচ্ছা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতিক্রিয়া এবং দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপরও। এক দশকের ব্যবধানে পাল্টে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় একটি পুরনো চুক্তি এখন হয়ে উঠেছে নতুন করে ইতিহাস রচনার সম্ভাব্য ভিত্তি। অপেক্ষা শুধু সময়ের। পাকিস্তানকে প্রকাশ্য সমর্থনের জেরে তুরস্কের সঙ্গে একের পর এক সম্পর্ক ছিন্ন করছে ভারত। যা শুরু হয়েছিল সাধারণ পর্যায়ে তুরস্ক সফর বয়কটের ডাক দিয়ে, তা এখন ছড়িয়ে পড়েছে ব্যবসা ও শিক্ষা ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তে। জম্মু কাশ্মীরের পেহেলগামে এক হামলার জবাবে ভারত অপারেশন সিঁদুর নামে 7 মে বিমান হামলা চালায় পাকিস্তানে, যার জেরে সংঘাত শুরু হয় দুদেশের মধ্যে। তখন তুরস্ক প্রকাশ্যে ইসলামাবাদের পাশে দাঁড়ায় বলে দাবি করে ভারত, যা দিল্লির জন্য ছিল সম্মুখ যুদ্ধের হুঁশিয়ারির শামিল। ভারতের অভিযোগ, তুরস্ক পাকিস্তানকে ড্রোন ও সামরিক প্রযুক্তি দিয়ে সহায়তা করেছে। শুধু তাই নয়, ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে তুরস্ক শুধু অস্ত্র নয়, পাঠিয়েছে সেনাও। পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে সরাসরি লড়েছে তুর্কি সামরিক বাহিনীর সদস্যরাও। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে দাবি করেছে, অপারেশন সিঁদুর নামে সামরিক অভিযানে পাকিস্তানের হয়ে লড়াই করতে গিয়ে নিহত হয়েছেন তুরস্কের 2 সামরিক কর্মকর্তা। সূত্রের বরাতে জানা গেছে, এই যুদ্ধে তুরস্ক কেবল ড্রোনই সরবরাহ করেনি, পাকিস্তানি বাহিনীকে ড্রোন হামলার কৌশল শেখানো এবং সেগুলোর পরিচালনার কাজেও সরাসরি সহায়তা করেছে তুর্কি সামরিক উপদেষ্টারা। আর তাতেই চরম অসন্তোষ তৈরি হয় ভারতের নীতি নির্ধারক মহলে। এই ঘটনার পর তুরস্কের বৃহৎ গ্রাউন্ড হ্যান্ডেলিং সংস্থা চেবিকে ভারতের বিমানবন্দর থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। জাতীয় নিরাপত্তার প্রশ্নে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়। দিল্লি ও মুম্বাইয়ের মতো গুরুত্বপূর্ণ বিমানবন্দরে পরিষেবা দেওয়া তুরস্ক ভিত্তিক এই সংস্থাটির নিরাপত্তার ছাড়পত্র বাতিল করে দেওয়া হয়। এছাড়াও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং মাওলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটির মতো বহু বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তুরস্কের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চলতি একাডেমিক সহযোগিতা স্থগিত করেছে। ভারতীয় অনলাইন ট্রাভেল সংস্থা মেক মাই ট্রিপ জানাচ্ছে, তুরস্ক ও আজারবাইজান সফরের বুকিং 60% কমেছে, আর বাতিল বেড়েছে 250%। অনেক সংস্থা তুরস্ক ভিত্তিক ভ্রমণ প্যাকেজ ও বাতিল করেছে সোশ্যাল মিডিয়ার ভারতের তুরস্ক বয়কট আন্দোলনের চাপে। ভারতের এক পর্যটন সংস্থার কর্ণধার রোহিত খত্তার বলেন, অনেক তরুণ এখন তুরস্কে যাওয়ার ব্যাপারে দ্বিধায় ভুগছে। সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার আশঙ্কায় তারা এখন বিকল্প খুঁজছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর এক্সের এক পোস্টে লেখেন, যে দেশ আমাদের শত্রুদের পাশে দাঁড়ায় সেখানে ভারতীয়দের উপার্জিত অর্থ খরচ করা অনুচিত। এদিকে তুরস্ক ভিত্তিক বিমান পরিষেবা সংস্থা চেরেবি জানিয়েছে, তারা ভারতের এই অনিশ্চ সিদ্ধান্তের বিরুদ্ধে সব ধরনের প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেবে। তবে বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটলে তার দায় নেবে না বলেও জানায় সংস্থাটি। মোদির ভারত এখন স্পষ্ট বার্তা দিচ্ছে, জাতীয় স্বার্থে কোনো আপোষ করবে না তারা। এমতো অবস্থায় তুরস্ক ভারত সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।